গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার চলে এসেছি আপনাদের সামনে উইকলি মার্কেট অ্যানালিসিস সেশন নিয়ে। তো সেখানে আমরা আলোচনা করবো যেটা যে উইকলি মার্কেট অ্যানালিসিসে যে সেশনটা আমরা করে থাকি সেখানে কিন্তু সম্পূর্ণ আলোচনা হয় টপ ডাউন অ্যাপ্রোচ দিয়ে, এবং সেখানে গ্লোবাল মার্কেটের বিস্তারিত আলোচনা হয় এবং ডোমেস্টিক মার্কেটকে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন রকম আলোচনা করি। পাশাপাশি আমাদের ওয়েলথ ক্রিয়েশন পিক্স থাকে এবং সেখানে কিন্তু স্পেশাল কিছু স্ট্র্যাটেজি থাকে। প্রথমেই সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারবেন যে এবং সেখান থেকে অ্যানালিসিস কিভাবে করা উচিত বা মার্কেটকে কিভাবে দেখা উচিত। সেটা কিন্তু সব থেকে বড় কোর ফ্যাক্টর, যেখানটা কিন্তু মানুষ সব থেকে বেশি ল্যাগ করে। ল্যাগ মানে সেখানটা কিন্তু মানুষ ইগনোর করে বেরিয়ে যায়, তার জন্য কিন্তু মানুষের কিন্তু আজকে যা না প্রফিট করছে তার থেকে বেশি কিন্তু লস করছে মার্কেটে এসে। তো সেই জায়গাটা থেকে আপনাদের হ্যান্ড হোল্ডিং করার জন্য আমি জয়ন্ত সরকার আরো একবার আমার পেজে প্রেজেন্টেশন দিলাম, একজন এনআইএসএম সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট এবং একজন ইকুইটি ডেরিভেটিভ অ্যানালিস্ট। তো সেখানে আজকে রাখতে চলেছি আপনাদের উইকলি মার্কেট অ্যানালিসিস। একটু স্ক্রিনটা শেয়ার করব, ঝটপট করে আমরা আলোচনা করব। একটু লম্বা হয় সেশনটা আমাদের, আধা ঘন্টার কাছাকাছি অলমোস্ট আমাদের সেশনটা চলে, কারণ না হলে পরে পুরো জিনিসটা কভার আপ করা যায় না। তো উইকলি মার্কেট অ্যানালিসিস যে সেশন, সেখানে আমরা আলোচনা করব সম্পূর্ণটা কিন্তু রিসার্চ ডিসক্লেমারকে সামনে রেখে। এবং সেখানে আমরা বেশ কিছু অ্যাসেট ক্লাস নিয়ে আলোচনা করি, তার মধ্যে থাকে ইকুইটি অ্যাসেট ক্লাস কিছু থাকে, ডেরিভেটিভ ডেরিভেটিভ কিছুটা পার্ট থাকে, কমোডিটি থাকে, কারেন্সি থাকে। এবং সাথে সম্পূর্ণ যে আলোচনাটা থাকছে টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে আলোচনা হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, আরএসআই থাকে, বলিঞ্জার ব্যান্ড থাকে, ওপেন ইন্টারেস্টের মতন ইম্পর্টেন্ট প্যারামিটার থাকে, যেগুলো নিয়ে আলোচনাটা করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি গ্লোবাল মার্কেটকে আমরা একদম ইনডেপথ থেকে আলোচনা করি, সেখানটায় গ্লোবাল মার্কেট দেখে নিই এবং পাশাপাশি ডোমেস্টিক মার্কেটকেও দেখে নিই, যেখানটা ইউএসডি আইএনআর ইন্ডিয়া ভিক্স এর মতন ইম্পর্টেন্ট যে ইকোনমিক্যালি ইন্ডিকেটর, যেগুলোকে দেখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি নিফটিকে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ হবে, সাথে সেক্টর স্পেসিফিক আলোচনা করব, যে বেশ কিছু সেক্টরকে নিয়ে আলোচনা হবে, তাদের বর্তমান কন্ডিশন কি রয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, তারা কোন দিকে এগোবে, ভালো মন্দ খারাপ, যাই হোক আলোচনা হবে। পাশাপাশি কিছু মেজর অ্যাকশনেবল স্টক নিয়ে আলোচনা করবো ফর নেক্সট উইকের জন্য, যেটা আমাদের সুইং ট্রেডিং এর জন্য আলোচনা করে থাকি। পাশাপাশি অপশন ট্রেডিং এর কিছু স্ট্র্যাটেজি যদি কিছু থাকে অবশ্যই আছে এই সপ্তাহে, এবং সেটা এক্সপায়ারি স্পেশাল মান্থলি এক্সপায়ারি সিরিজের জন্য কিন্তু স্পেশাল স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। এবং সেখানে কিন্তু স্পেশাল পিক্স ফর মিড টার্ম অ্যান্ড লং টার্ম। চলুন, মিড টার্ম লং টার্ম তো অবশ্যই থাকবে এবং সবকিছুই থাকবে, কিন্তু শেষ অবধি থাকতে হবে সকলকে। আমরা চলে এসেছি সরাসরি ট্রেডিং ভিউয়ার প্ল্যাটফর্ম নিয়ে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্স, যেটা গ্লোবাল কিউএস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডলার ইন্ডেক্সের বর্তমান যে গতি প্রকৃতি সেটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। ইমার্জিং মার্কেটকে কিন্তু সে বাধা দিচ্ছে ওপর দিকে যাওয়ার জন্য, স্পেশালি ইন্ডিয়ান মার্কেট সেখানটা বেশি চাপে রয়েছে। এবং উইকলি, এটা হচ্ছে মান্থলি চার্ট আমাদের ডলার ইন্ডেক্সের, বাট সেটা কিন্তু ওভারঅল চার্ট স্ট্রাকচার 60-40 সাইডওয়েজ জোনের ভেতরে। কিন্তু থাকলে কি হবে, তাতে তো উপরের দিকে ব্রেকআউট হচ্ছে, রেঞ্জ কে কেটে কেটে উপরের দিকে যাচ্ছে ছোট ছোট করে। এবং এই মাসের ক্যান্ডেলটা নেহাতি ছোট বলে এখন অব্দি রক্ষে আছে, না হলে পরে কিন্তু ভারতের বাজার অ্যাটলিস্ট সেখানটায় যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু সার্ভাইভ করতে পারতো না, কারণ লাস্ট মান্থে 2%-এর বেশি তেজি দেখিয়েছিল আমাদের ডলার ইন্ডেক্স। সেখানে কিন্তু আমরা কুপোকাত হয়ে গেছিলাম। এবার সেখানে দাঁড়িয়ে জুলাই মান্থের যে সিরিজটা, সেখানটা আপাতত অব্দি একটু স্টেবল রয়েছে ডলার। ইউএসডি আইএনআর কিন্তু নয়, এটা ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র ইউএস ডলার। তো সেখানটা দাঁড়িয়ে কিন্তু এর গতি প্রকৃতিটা স্টেবল। একটু দেখে নেবো পাশাপাশি আমাদের আরো একটি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, সেটা হচ্ছে আমাদের ব্রেন্ট ক্রুড, যার মান্থলি চার্ট দেখতে পাচ্ছি আরএসআই 60-র দিকে কিন্তু আবার ট্রাভেল করছে, লাস্ট ক্যান্ডেলটাকে অলমোস্ট এঙ্গালফ করে বসে রয়েছে। ক্লোজিং কি হবে সেটা আমরা জানি না, তার জন্য অপেক্ষা করব। উইকলি চার্ট দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কন্টিনিউয়াস আপ ট্রেন্ড দেখাচ্ছে। ডেইলি চার্ট সেখানেও কিন্তু আপ ট্রেন্ড, এবং সেটা কিন্তু আরএসআই 60-র ওপরে হোল্ড হচ্ছে, যেটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়ার মতন নয়। বাট এখানে চার্ট স্ট্রাকচারে একটুখানি গন্ডগোল এসছে বা পেকেছে বলতে পারি, যেটা একখানা বিয়ারিশ আরামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যে চার্ট স্ট্রাকচার বাজারকে নিচে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সেটা যাবে কিনা $89 অব্দি কিন্তু সাপোর্ট রয়েছে, সেখান থেকে আবার বাউন্স ব্যাক করবে কিনা তার জন্য আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে, চার্টের দিকে চোখ রাখতে হবে। এটা হচ্ছে ব্রেন্ট ক্রুডের চার্ট। আর আমাদের ডলারের উইকলি ডেলিটা একবার দেখিনি, সেটা দেখানো হয়নি। ডেইলি চার্ট স্ট্রাকচারে কিন্তু একটা রাউন্ডিং ছোট্ট বটম ফরমেশনকে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করছে ডেইলি চার্ট স্ট্রাকচারে। আরএসআই 60 হোল্ড হচ্ছে, উইকলি চার্ট কিন্তু আবার 60-র উপর রয়েছে, বাট সেখানে কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে। রেড ক্যান্ডেল যদি নেক্সট উইকের ক্লোজিং বেসিসে আসে তাহলে পরে কিন্তু হয়তো একটা ইনিশিয়াল রিলিফ র্যালি আমরা পেতে পারি নিচের দিকে। মার্কেট যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাটলিস্ট পড়াটা বন্ধ হবে, ওপরের দিকে উঠবে কি উঠবে না আমরা কথা দিতে পারছি না, বাট পড়াটা কিন্তু কিছুটা হলো থেমে যাবে, তাহলে সেটা মাথায় রেখে আমরা চলবো।
এবং পাশাপাশি চলে আসবো আমাদের দুটো মেজর অ্যাকশনেবল যে পার্ট, যে দুটো ইন্ডিকেটর আমাদের কিন্তু প্রচন্ড নাকানি চুবানি খাওয়াচ্ছিল তার মধ্যে। এবার আমরা চলে আসবো সরাসরি একটু আমরা গ্লোবাল মার্কেটের দিকে, যেখানে ডাও জোন্সের মতন পাওয়ারফুল যে ইকোনমি, সেই পাওয়ারফুল ইকোনমির যে চার্ট, সেখানে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজে দেখতে পাচ্ছি আপাতত মান্থলি চার্ট কিন্তু ওপর থেকে নিচের দিকে একখানা শুটিং স্টার ফরমেশন করে দাঁড়িয়ে রয়েছে, যেটা কিন্তু কোনোভাবেই ভালো নয়। এবং সেটা কিন্তু ফলো আপ যদি রেড ক্যান্ডেল কন্টিনিউয়াস আসে তাহলে অবাক হওয়ার কিছু নেই। উইকলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু ফলো আপ পরপর তিনটে রেড ক্যান্ডেল, ডলার যেরকম ব্রেন্টফুড যেরকম পরপর তিনটে গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে গেছে, সেরকমই কিন্তু উইকলি চার্টে ডলার ইন্ডেক্সে দেখতে পাচ্ছি পরপর তিনটে রেড ক্যান্ডেল নিচের দিকে আসছে। ডেইলি চার্ট স্ট্রাকচারে যদি আসি সেটাও কিন্তু অলমোস্ট একটা মর্নিং স্টার ফরমেশন হচ্ছে, যেটা গুড সাইন মার্কেটের জন্য। বাট এই মর্নিং স্টার আদৌ সাস্টেনেবল কিনা, তার জন্য আমাদের কিন্তু অ্যাটলিস্ট 52,000-এর উপরে কিন্তু একটা ব্রেকআউট করে ক্লোজ করে দাঁড়াতে হবে, তাহলে কিন্তু বলতে পারবো যে হ্যাঁ, মর্নিং স্টার হ্যাজ বিন ওয়ার্কড ফ্যান্টাস্টিকলি। তো সেটা আমরা আপাতত চার্টের দিকে চোখ রাখলেই বুঝতে পারবো নেক্সট ওয়ান ডেতে কি করছে ডাও জোন্স। ন্যাসড্যাকের চার্ট একটু দেখে নেবো, সেখানেও কিন্তু প্রচন্ড ঢিলে ঢালা চার্ট। ডেইলি চার্ট, মান্থলি চার্ট দেখতে পাচ্ছি সেটাও ঢিলে ঢালা। উইকলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু আপাতত সাইডওয়েজ, এবং RSI 60 ব্রেকডাউন হয়ে ক্লোজিং হচ্ছে, যেটা কোনোভাবেই কিন্তু ভালো নয়। এটা হচ্ছে বর্তমান কন্ডিশন মেজর দুটো ইন্ডেক্সের দিকে তাকিয়ে দেখলাম। এবার আমরা একটু গোল্ড সিলভারের দিকেও তাকিয়ে দেখে নেবো যে গোল্ডের বর্তমান কি অবস্থা। বর্তমান দেখতে পাচ্ছি যেটা আমাদের গোল্ডের যে মান্থলি চার্ট, গোল্ডের মান্থলি চার্ট কিন্তু অলমোস্ট 60 ব্রেকডাউন হয়ে দাঁড়িয়ে রয়েছে। বিশাল কিছু উপরের দিকেও যায়নি, বিশাল কিন্তু নিচের দিকেও পড়েনি। এটা একটা রিলিফ। আর পাশাপাশি উইকলি চার্ট যদি দেখি সেটা কিন্তু RSI 40 ব্রেকডাউন হয়ে দাঁড়িয়ে রয়েছে। যেভাবে ব্রেন্টফুড 40-র কাছে এসে বাউন্স ব্যাক করে 60 ওপরে চলে যাচ্ছে, তো সেরকমই কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আপাতত কিন্তু এই আমাদের গোল্ডের চার্টে কিন্তু 640-র আশপাশে রয়েছে। সেখান থেকে বাউন্স ব্যাক আসবে কি আসবে না তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু একটা মেজর সাপোর্টের কাছে কিন্তু আপাতত দাঁড়িয়ে রয়েছে এই গোল্ড। যদি কোনো কারণে $3,900 হোল্ড না করতে পারে, তাহলে পরে কিন্তু গোল্ডের নিচের দিকে রাস্তা খুলে যাবে অলমোস্ট কিন্তু আপনার এখানে $3,500 আশপাশে। তো তার জন্য কিন্তু একটু কশিয়াসলি গোল্ড কেও কাজ করবেন নিয়ে, যদি যারা কাজ করছেন। ডেইলি চার্ট যদি দেখি সেটা 60-40 সাইড হচ্ছে। আর যদি এদিক থেকে আমরা চলে আসি সিলভারের চার্টে, সিলভারের মান্থলি চার্ট দেখবো, যে সিলভারের মান্থলি চার্টও 60 ব্রেকডাউন, উইকলি সেটা 40-র আশপাশে ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেটা কিন্তু 40-র ওপরে হোল্ড হচ্ছে, 40 নিচে ট্রেড হচ্ছিল, 40-কে জাস্ট হোল্ড করে উপরে ট্রেড হচ্ছে আপাতত। এটা হচ্ছে আমাদের সিলভারের চার্ট। এবং এরপরে যদি আমরা চলে আসি সরাসরি এখান থেকে একটু দেখে নেবো অন্যান্য যে ইউকে মার্কেট বা জাপানের মার্কেট, সেগুলো দেখবো একটু আমরা। ইউকের মার্কেটকে দেখতে পাচ্ছি মান্থলি চার্ট এখানটা কিন্তু একটা বেশ ভালো রকম তেজি দেখানোর চেষ্টা চলছে, 60-র ওপরে হোল্ড হচ্ছে। উইকলি চার্ট যদি দেখি 60 জাস্ট ব্রেকআউট করে দাঁড়িয়ে রয়েছে, হোল্ড করে ব্রেকআউট করতে পারবে কিনা আবার সেটা নেক্সট উইকের দিকে তাকিয়ে থাকতে হবে। ডেইলি চার্ট স্ট্রাকচার কিন্তু নেগেটিভ ডাইভারজেন্সের মধ্যে আপাতত রয়েছে, এখান থেকে কিন্তু আবার একটা ফল আসতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। জার্মানি দেখে নেবো একটুখানি, জার্মানির মান্থলি চার্ট কি বলছে। জার্মানিও কিন্তু 60-র উপরে হোল্ড হচ্ছে, গুড সাইন। উইকলি, উইকলি আবার সাইডওয়েজ, ডেইলি সেও আবার সাইডওয়েজ, খালি মান্থলিটা ভালো রয়েছে। ফ্রান্স, CAC ক্যাক, তো ফ্রান্সের যে মান্থলি চার্ট দেখতে পাচ্ছি, তো সেটা কিন্তু আপাতত 60-কে রেজিস্ট্যান্স বানিয়ে নিচের দিকে মাথা বেঁকিয়ে বসে রয়েছে। RSI উইকলি চার্ট 60-40, ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ জন্য সম্পূর্ণ ফ্রান্স ট্রেড হচ্ছে। এবারে আসবো আমাদের এশিয়ার দুটো মেজর বাজারকে দেখার জন্য। প্রথম নাম হচ্ছে জাপান। জাপানের বাজার কিন্তু বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, RSI তে নেগেটিভ ডাইভারজেন্স ছিল, এবং সেটা যতক্ষণ না PRD ফরমেশন হচ্ছে, মানে RSI এর নিচে যাচ্ছে 67.29, ততক্ষণ আমরা বলতে পারি না যেখান থেকে আপাতত একটা পুল ব্যাক উপরের দিকে আসবে বা আসা উচিত। উইকলি চার্ট 60 ব্রেকডাউন হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে সাইডওয়েজ এর দিকে যাওয়ার চেষ্টা করছে। ডেইলি চার্ট সেটাও কিন্তু আপাতত 40-র আশপাশে, এবং সেখানে আপাতত কোনো ভালো রকম ডাইভারজেন্সের কোনো ফরমেশন কিন্তু নেই। এবার পাশাপাশি তারই প্রতিবেশী দেশ, নাম হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া নয়, সেখানে কিন্তু একটা ইভিনিং স্টার ফরমেশন হয়েছে এবং বিয়ারিশ এঙ্গালফিং খুব বাজে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে। তবুও আমরা বলবো যে চার্ট স্ট্রাকচার একটা বাউন্স ব্যাক উপরের দিকে এলেও আসতে পারে, সেটা এই মাসে আপাতত নয়, সেটা নেক্সট মান্থের জন্য। সেখানে RSI তে আপাতত PRD ফরমেশন রয়েছে, যেটা গুড সাইন হতে পারে আগামী মান্থের জন্য। বাট উইকলি চার্ট দেখতে পাচ্ছি 60-40 সাইড জোনে ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট আবার 40-র আশপাশে ট্রেড হচ্ছে, মানে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার কিন্তু ভালো নেই। গ্লোবাল মার্কেট কেউ কিন্তু ভালো নেই, সেই সংকেতটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে একটা ম্যাক্রো অ্যানালিসিস, এই ম্যাক্রো অ্যানালিসিস করলে পরে কিন্তু আমরা মাইক্রো অ্যানালিসিসের দিকে এগোতে পারবো। এবারে আমরা চলে আসবো আমাদের ডোমেস্টিক কিউজ দেখার জন্য। প্রথমে USD INR কে,
যেখানে দেখতে পাচ্ছি ইউএসডি আয়নার কিন্তু 60-র উপরে ট্রেড হচ্ছে, ব্রেকআউট ক্লোজিং এর সাথে কিন্তু ট্রেড হচ্ছে। বাট লাইফ টাইম হাইটাকে এখন অব্দি কাটতে পারেনি 97.303। এই মাসের হাই হচ্ছে 97.168, যেটা এখন অব্দি গুড সাইন। উইকলি চার্ট সেটা কিন্তু কোনোভাবেই গুড সাইন নয়, ব্রেকআউট হয়ে বসে রয়েছে, ব্যাড সাইনই বলতে পারি। বাট লাস্ট উইকের ক্যান্ডেলটা একটুখানি স্বস্তির রিলিফ দিচ্ছে। সেখান থেকে যদি নেক্সট উইকে আবার ফলো আপ রেড ক্যান্ডেল আসে, তাহলে আমরা ধরে চলতে পারি যে হয়তো ইউএসডি আয়নার একটু হলেও শান্ত হতে পারে। ডেইলি চার্ট স্ট্রাকচার যদি দেখি, সেখানটা কিন্তু একটা বিয়ারি সিঙ্গেল ফি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে। সেটা আরএসআই কে কিন্তু জাস্ট ব্রেক ডাউন করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে, যেটা কিন্তু প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু চার্টের দিকে চোখ রেখে ফলো করতে হবে, ওয়াচ করতে হবে যে যাচ্ছে কি যাচ্ছে না। চার্ট কি কথা বলে সেটা কিন্তু আমাদের যাচাই করে দেখে নিতে হবে। ইন্ডিয়া ভিক্স, যাতে আমরা দেখেছিলাম লাস্ট মান্থে কিন্তু মানে কারেন্ট মান্থে কিন্তু অনেকটা ফল এসেছিল, অলমোস্ট তার লো ছিল 9.47 অব্দি নেমে গেছিল ইন্ডিয়া ভিক্স। সেই ইন্ডিয়া ভিক্স কিন্তু একটা হ্যামার ফরমেশন করে আপাতত 14-এর কাছাকাছি চলে গেছে, মানে যেখানে বন্ধ ওপেন হয়েছিল সেখান থেকেও কিন্তু অনেকটা উপরে চলে গেছে। এবং ডেইলি চার্ট স্ট্রাকচার, উইকলি চার্ট স্ট্রাকচার যদি দেখি, ওই উইকলি চার্ট স্ট্রাকচার যদি দেখি, সেখানেও দেখতে পাচ্ছি আরএসআই 40-র আশপাশে হোল্ড হচ্ছে। আর ডেইলি চার্ট স্ট্রাকচার যদি দেখি, সেটা মোটামুটি 60-40-র ভেতরে সাইড ওয়েজ জন্য আপাতত ট্রেড হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্সের বর্তমান কন্ডিশন। তো এটা হয়ে গেল আমাদের গ্লোবাল ম্যাক্রোস, লোকাল ম্যাক্রোস। এবারে চলে আসবো সরাসরি সেক্টর স্পেসিফিক নিফটিকে দিয়ে শুরু করব। সবার আগে নিফটির মান্থলি চার্টকে একটুখানি অ্যানালাইজ করবো আমরা। তো নিফটিতে দেখতে পাচ্ছি আপাতত কিন্তু একটা সাইড ওয়েজ চপি জোন অন মান্থলি চার্ট। সেটা কিন্তু বারবার রেজিস্ট্যান্স বানাচ্ছে আমাদের বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ড এবং আরএসআই কিন্তু 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে, যেটা সাইড ওয়েজ জোন। সেটা কিন্তু অনেক বছর পরে এই ধরনের একটা চার্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা সেন্টার ব্যান্ডকে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং সেটা 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে। যদি আমরা এরকম চার্ট স্ট্রাকচার খুঁজে দেখি যে সেন্টার ব্যান্ডের রেজিস্ট্যান্স নিয়ে বাজার চপি জোনে চলে গেছে, যেটা 2012-13, এই 11-12 এখানটা কিন্তু অলমোস্ট, এটা হচ্ছে 11 সালে ব্রেকডাউন, 11 সালের এটা আপনার আগস্ট মাসের ব্রেকডাউন এবং ব্রেকআউট হয়েছিল। তারপরে নেক্সট ইয়ার সেপ্টেম্বর মাসে গিয়ে মানে এক বছর কিন্তু একটা সাইড ওয়েজ মার্কেট তৈরি হয়ে গেছিল, যেটা কিন্তু বাজারে না পয়সা হয়েছে, উল্টে পয়সা হারিয়েছে মানুষ এখানটায়। একটা বছরের কিন্তু সেখানটায় চপি জোন দেখা গেছিল লাস্ট মানে 2011-12 ওই সেশনটাতে। আর তার আগে যদি দেখি, সেখানটা কিন্তু রেজিস্ট্যান্স দেয়নি, এখান থেকে কিন্তু সোজা ব্রেকআউট করেছিল। মোটামুটি এটা আরএসআই 40-র নিচে চলে গেছিল, ডাইভারজেন্স হয়ে এসেছিল এবং সেখান থেকে কিন্তু প্রাইস উপরের দিকে যায়। আর যদি আমরা লাস্ট টাইম এরকম রেজিস্ট্যান্স দেখি, বারবারের জন্য রেজিস্ট্যান্স, সেটা কিন্তু অলমোস্ট 2000 সাল থেকে অলমোস্ট এই লেভেলটাকে হোল্ড করেছিল 2003 সাল। 3 বছরে কিন্তু একটা সাইডওয়েজ চপি মার্কেট ছিল। এবার সেটা কি সেই দুটো এরার মধ্যে কি আসতে চলেছে? তার জন্য আমাদের বাজারের দিকে ভালো করে ফলো রাখতে হবে যে ব্রেকআউট হচ্ছে না ব্রেকডাউন হবে। উইকলি চার্ট আপাতত দেখতে পাচ্ছি সেন্টার ব্যান্ডের উপরে মোটামুটি হোল্ড করার চেষ্টা করেছে, ধরে নেবো করেনি। আবার কেউ যদি বলি করেছে, দুটোকেই আমরা কনসিডার করতে পারি, কারণ একই জায়গায় যেহেতু রয়েছে, যেখানে সেন্টার ব্যান্ড তার আশপাশে ক্লোজ করা হয়েছে এবং সেটা কিন্তু আরএসআই 60-40 সাইড ওয়েজ সম্পূর্ণ। এবং যদি ডেইলি চার্ট স্ট্রাকচারে আসি, সেটা কিন্তু আপাতত সেন্টার লোয়ার ব্যান্ডটি কিন্তু ব্রেকডাউন করে ক্লোজ করেছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আরএসআই 40-র কাছে এসে হোল্ড হচ্ছে। এটা হয়তো একটা বাউন্স ব্যাকের সিগন্যাল, ইনিশিয়াল একটা এলে কিন্তু আপাতত 24,100 এটাই কিন্তু রেজিস্ট্যান্স এর কাজ করবে এবং সে কিন্তু একটা বুলিশ জোনে ট্রেড হচ্ছিল। সেই বুলিশ জোনকে ছেড়ে কিন্তু আপাতত বিয়ারিশ জোনের আশপাশে এসে আবার উপরে যাচ্ছে, মানে একদম ঝুলছে জিনিসটা, একদম এপাশ ওপাশ থেকে স্প্রিং এর মতন টানাটানি চলছে। এবার কোন দিকে জোর বেশি সেদিকে কিন্তু চলে যাবে। এবার যদি বিয়াররা যদি টান মারে নিচের দিকে, তাহলে নিচে যাবে, আর যদি বুলরা টেনে উপরে তুলতে পারে, তাহলে বাজার উপরের দিকে আবার হোল্ড হবে। বুলিশ বাজার কিন্তু কোনোভাবেই নয়, বিয়ারিশ বাজার হওয়ার জন্য কিন্তু বাজার মুখিয়ে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিফটির যে চার্ট অ্যানালিসিস। আমরা কিন্তু নিফটির উপরে স্পেশাল একটা উইকলি বেসিসে, যে আগামী মঙ্গলবার যেটা আমাদের মান্থলি এক্সপায়ারি আসতে চলেছে, তো তার উপরে বেশ করে একটা সুন্দর অপশনের স্ট্র্যাটেজি রয়েছে। শেষ অবধি থাকলে তাহলে এই গিফটটা কিন্তু পাওনা আছে আপনাদের জন্য। তো গিফটের জন্য অপেক্ষা করুন, আরেকটু দেখুন জিনিসগুলো, ভালো ভালো আরো ইন্টারেস্টিং টপিক আলোচনা হবে। তো প্রথমে আমরা চলে আসবো এখানে নিফটি ব্যাংক একটু দেখবো তার মান্থলি চার্ট, যেটা সেক্টর আমাদের মেজর সেক্টরের মধ্যে পড়ছে নিফটির পরেই। তো সেটাও কিন্তু আপাতত ঠিকঠাক আছে, নিফটির তুলনায় ভালো, নিফটি আউট পারফর্ম করছে, কারণ সে কিন্তু সেন্টার ব্যান্ডের উপরে মান্থলি চার্ট হোল্ড হচ্ছে, আর এসআই সাইডওয়েজ জোনেই রয়েছে। উইকলি চার্ট যদি দেখি, সেটা কিন্তু সেন্টার ব্যান্ড হোল্ড হচ্ছে, 60-40 সাইডওয়েজ জোনে রয়েছে। ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40 লোয়ার ব্যান্ডকে ব্রেকডাউন করে তার উপরে আবার ক্লোজ করেছে, যেটা আপাতত ঠিক আছে, খারাপ নয়। ব্যাংক নিফটির চার্ট কিন্তু নিফটির তুলনায় ভালো। পাশাপাশি যদি চলে আসি আমরা অটো সেক্টরকে দেখার জন্য, অটো সেক্টর কি করছে, মান্থলি চার্ট দেখতে পাচ্ছি এখানটায়
যে মোটামুটি সে কিন্তু 60 কে ব্রেকআউট করার চেষ্টা করছে, এই কিন্তু আউট পারফর্ম করছে নিফটিকে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক নিফটি থেকেও বেটার। উইকলি চার্ট আবার একটু সাইড ওয়েজ রয়েছে, 24 জোনে রয়েছে। ডেলি চার্ট স্ট্রাকচার আবার রয়েছে সাইড ওয়েজ, সব সাইড ওয়েজ। মান্থলি বড় টাইম ফ্রেম কিন্তু ভালো রয়েছে। এনার্জিকে যদি আমরা দেখি এখানটা মান্থলি চার্ট, এনার্জি সেক্টরের মান্থলি চার্ট কিন্তু কোনোভাবেই ভালো নয়, কারণ 60 ব্রেকডাউন রয়েছে এখানে। উইকলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু সেন্টার ব্যান্ড ব্রেকডাউন 60-র নিচে রেড হচ্ছে সাইড ওয়েজ জোনে। ডেলি চার্ট স্ট্রাকচার আর এস আই 40 একটা বাউন্স ব্যাক এলেও আসতে পারে, সেটা কিন্তু সেন্টার ব্যান্ডের একটু ওপরে বা আপার ব্যান্ড অব্দি যেতে পারে ম্যাক্সিমাম, এইটুকুনি আপাতত চোখে পড়ছে। তারপরটা যদি পরে ব্রেকআউট হয় তাহলে পরে সেটা আমরা দেখে নেব। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, সেখানে কি দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে দেখতে পাচ্ছি আপাতত সেটা কিন্তু 60-র নিচে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট সেটাও সাইডওয়েজ। ডেইলি চার্ট RSI 40। চলে আসবো এফএমসিজি এবং আইটি তে। প্রথমে এফএমসিজি কে দেখে নেবো। এফএমসিজি দেখতে পাচ্ছি সেটা কিন্তু মান্থলি চার্ট RSI 40-র কাছে আছে। এখানে কিন্তু ভ্যালু বাইং হয়, এখানে কিন্তু ট্রেডিং এর জন্য কোনো রকম অপরচুনিটি আপাতত নেই। উইকলি চার্ট যদি দেখি সেটা কিন্তু 40-র উপরে হোল্ড হচ্ছে, RSI 60-40-র ভেতরে কিন্তু সাইডওয়েজ জোনে রয়েছে। ডেইলি চার্ট স্ট্রাকচার সাইডওয়েজ। যদি আইটি কে আমরা একটু জাজমেন্ট করে দেখার চেষ্টা করি, মান্থলি চার্ট স্ট্রাকচার কিন্তু সব থেকে খারাপ যদি কারো থাকে দ্যাট ইজ আইটি, বাট সেখান থেকে একটা পুল ব্যাক আসছে উপরের দিকে। উইকলি চার্ট 40-র আশপাশেই ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40 সাইডওয়েজ, বাট আগের দিনকে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক, গ্যাপ ডাউন ওপেনিং এর পরে কিন্তু সুন্দর বাউন্স ব্যাক দিয়েছে। শুধুমাত্র আইটি সেক্টর কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখি এবং ব্যাংকিং সেক্টর কিন্তু পারফরমেন্স ভালো দেখি কিন্তু নিফটিকে আপাতত হোল্ড করে রেখেছিল এবং কিছুটা এফএমসিজিও হেল্প করেছিল সেখানে। সব থেকে খারাপের মধ্যে যদি দেখি যে খুব ভালো ছিল বেশ কিছুদিন আগে, সেটি হচ্ছে আমাদের মেটাল সেক্টর, যেখানে কিন্তু মান্থলি চার্টে বেয়ারিশ ডাইভারজেন্স ছিল, মানে নেগেটিভ ডাইভারজেন্স। আমি কিন্তু এর আগেও আলোচনা করেছিলাম বহুদিন আগে, মাস 2-3 আগে। এটা কিন্তু আমার অলমোস্ট এখানে এপ্রিল মাস এবং জুন মাস 2 মাসে কিন্তু আমি, এই এপ্রিল এবং মে 2 মাসে কিন্তু আমি আলোচনা করে গেছি এবং ফলো আপ কিন্তু জুন মাসে আলোচনা করেছি। এখানে কিন্তু ডাইভারজেন্সের এফেক্ট আসছে। উইকলি চার্ট যদি দেখি আমরা সাইড ওয়েজ, ডেইলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু RSI 40 পেয়ারিশ জোনে ট্রেড হচ্ছে, কোনোভাবেই ভালো চার্ট স্ট্রাকচার নয়। ফার্মা, ফার্মাকে যদি আমরা মান্থলি চার্টে ফেলি, এ কিন্তু আবার একটু অন্য কথা বলছে। এ কিন্তু তার লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট 60-র উপরে হোল্ড হচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচার সাইডওয়েজ, একটু সাইডওয়েজ, ঠিক আছে। বড় দুটো টাইম ফ্রেম যদি হাইলি বুলিশ জোনে থাকে আর যদি ডেইলি চার্ট স্ট্রাকচার একটুখানি সাইডওয়েজ হয়, তাহলে পরে সেটা কুল অফ হয়, আবার উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখায়। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এদের কি অবস্থা? মিড ক্যাপ যেটি এই মাসে লাইফ টাইম হাই বানিয়েছে, নিফটিকে আউট পারফর্ম করেছে, বাট সেখানে কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে, মাথায় রাখতে হবে। উইকলি চার্ট সাইডওয়েজ 60-40 ভেতরে ব্রেকডাউন হয়ে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট, ডেইলি চার্ট হচ্ছে আমাদের RSI 40-র আশপাশে ট্রেড হচ্ছে, বাট লোয়ার ব্যান্ড থেকে একটা রিজেকশন এসছে। সেটা হয়তো সেন্টার ব্যান্ড অব্দি ইনিশিয়ালি গেলেও যেতে পারে। 14,600 হচ্ছে যার লেভেল। লাস্ট সেক্টর অ্যানালিসিস এর মধ্যে থাকছে আমাদের নিফটি স্মল ক্যাপ। মান্থলি চার্ট এটাও যথেষ্ট ভালো রয়েছে নিফটির তুলনায়। উইকলি চার্ট 60-র ওপরে হোল্ড হচ্ছে। ডেইলি চার্ট 60-40 ভেতরে ট্রেড হচ্ছে, বাট মান্থলি কিন্তু 60 ব্রেকডাউন করার চেষ্টা করেছিল অন ক্লোজিং বেসিস, বাট সেটা হোল্ড হয়নি কিন্তু এখন অব্দি। হোল্ড হলে পরে জানবো যে এও কিন্তু বুলিশ জোনে যেতে চলেছে স্মল ক্যাপ সেক্টর, ঠিক আছে। এবারে চলে আসবো মেজর অ্যাকশনেবল স্টকের মধ্যে। প্রথমে ওয়েলথ ক্রিয়েশন পিক নিয়ে আলোচনা করবো, তারপরে ট্রেডিং এর স্টক নিয়ে আলোচনা করবো। প্রথম স্টক যেটা আমাদের থাকছে আজকে সেটি হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক, যেটা আমাদের মিড টার্ম একটা পলিসির মধ্যে পড়ছে, যেটাকে আমরা নিয়ে আগামী দিনের জন্য কাজ করতে পারি। তো মিড টার্মে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে এর কিন্তু উইকলি চার্ট RSI 60-র উপরে ট্রেড হচ্ছে হোল্ড করে, এবং সেটা কিন্তু গুড সাইন এবং সেটা কিন্তু আপার ব্যান্ডকে ধরতে পারে। এবং আমরা যদি এখানে ফিবোনাচি লাগানো আছে, তো এটাকে আমরা টপ যদি ধরি এবং এটাকে যদি আমরা বটম ধরি ইনিশিয়াল, তো এই টপ এবং এই বটমের মধ্যে আপাতত সেটা কিন্তু অলমোস্ট 0.786 এর রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাকে ভেঙে উপরে হোল্ড হচ্ছে, এবং সেটা কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে আমাদের $87, 87 এর কাছাকাছি। তার উপরে আমাদের যে নেক্সট টার্গেট থাকছে সেটা অলমোস্ট কিন্তু আমাদের এখানে 96 এবং 101। তো নিচে আমাদের সাপোর্ট কি রয়েছে? 76.5 হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইনিশিয়াল সাপোর্ট, যেটা এই ক্যান্ডেলটার হাই জোন, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমরা হোল্ড করে যদি আলোচনা করি যে 76.50 কে স্টপ লস ধরে যদি এগোই, তাহলে পরে কিন্তু উপরের দিকে রিওয়ার্ড, বেশ সুন্দর সুন্দর রিওয়ার্ডের জায়গা রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মিড টার্ম সুইং এর জন্য একটি দারুণ স্টক। RSI 60 হোল্ড হচ্ছে এবং সেখানে যদি এর মান্থলি চার্ট দেখি সেটাও 60-র দিকে এগোচ্ছে, এবং ডেইলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু 60-40 মোটামুটি 60 লাইনটাকে ধরে ধরে চলছে, এবং আপার ব্যান্ডের দিকেই কিন্তু চলছে। আপার ব্যান্ড এবং সেন্টার ব্যান্ডকে নিয়ে ওপরের দিকে ট্রেড হচ্ছে, যেটা গুড সাইন ফর মার্কেট রাইট নাও। নেক্সট স্টক যেটা আমাদের আসতে চলেছে সেটি কিন্তু একটা 7.5 বছরের একটা কাপ প্যাটার্নের ব্রেকআউট,
নাম হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। যে স্টকটিতে একটা 7.5 বছরের লাইফ টাইম হাইকে ব্রেকআউট হয়ে অলরেডি ক্লোজ করেছিল জানুয়ারি 2026-এ, বাট হোল্ড হয়নি। তারপরে কিন্তু ফলো আপ দুটো রেড ক্যান্ডেল আসে এবং সেটা কিন্তু একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের জন্ম দেয়, এবং সেখান থেকে এই মাসে কিন্তু ফাইনালি ব্রেকআউট আমরা মোটামুটি ধরে চলতে পারি যে হ্যাঁ কনফার্ম হলেও হয়ে যেতে পারে। যদি কনফার্মেশন পেয়ে যাই, এখানে যে সুইং হাই ছিল সেটা ছিল আপনার 62 টাকা 80 পয়সা, এর ওপরে যদি হোল্ড হয় তাহলে পরে কিন্তু এই যে প্রাইসটা ক্লোজিং দেখলাম আমরা 62 টাকা, হাই যে প্রাইসটা 62 টাকা 80, এর নিচে 2% নিচে স্টপ লস দিয়ে ওপরে 4% ওপরে বাই করে আপনার সাধ্যমতো কোয়ান্টিটি অনুযায়ী পজিশন লং টার্মের জন্য জিনিসটাকে নিয়ে যাওয়া যেতে পারে। তাতে আমাদের যে নেক্সট লেভেল অফ যে টার্গেট গুলো থাকছে ফিবোনাচি অনুযায়ী, তাতে কিন্তু আমাদের নেক্সট লেভেল অফ টার্গেট থাকছে এখানে 76.50, একটা থাকছে 83.58, মানে 83 ধরে চলছে আমরা রাউন্ড ফিগারে, তার উপরে কিন্তু 93, যেগুলো আমাদের গোল্ডেন রেশিওর কিন্তু এক্সটেনশন দেখা যাচ্ছে পরপর একটা একটা করে। তো সেখান থেকে কিন্তু এটাই আমাদের লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু একটা ভালো বেট হতে পারে। আর একটি হচ্ছে আমাদের 19.5 বছরের একটি কাপ প্যাটার্নের ব্রেকআউট, যার নাম হচ্ছে বিএইচইএল ভেল। নাম সকলেই জানি যারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে। তো সেখানে আমাদের লাইফ টাইম হাইকে ব্রেকআউট করে ক্লোজিং করেছে টিল নাও এখন অব্দি। সেটি হচ্ছে আমাদের 2007 সালের কিন্তু এটি একটা লাইফ টাইম হাই, যেখানে একটা দেখতে পাচ্ছি কাপ প্যাটার্নের ব্রেকআউট। লাস্ট মান্থে অলরেডি ব্রেকআউট হয়ে গেছিল, এই মাসে কিন্তু একবার সুযোগ দিয়েছিল, নিচে এসেছিল বাই করার জন্য। তো বাট যারা করেছেন তারা তো সৌভাগ্যশালী, বাট যারা করেননি তাদের জন্য অপরচুনিটি কি থাকবে, যদি 405 থেকে 10-এর ভেতরে পাওয়া যায়। লাস্ট ডেতেও একখানা ফরমেশন এসেছিল, যেখানে বাজার কিন্তু 402.15 অব্দি বাজার নিচে এসেছিল, অপরচুনিটি দিয়েছিল। যারা যারা গ্র্যাব করতে পেরেছেন দে আর লাকি। আমার আমার দিক থেকে যদি তাদের মানে আমার তরফ থেকে তাদের অনেক শুভেচ্ছা থাকছে যে তারা যদি হোল্ড করতে পারে এই পজিশনটাতে, তাহলে পরে কিন্তু একটা লং টার্মে কিন্তু একটা বড় গেইনের জন্য রেডি হচ্ছে, এবং সেটা অলমোস্ট আমাদের নেক্সট লেভেল অফ যে টার্গেট গুলো থাকছে সেটা অলমোস্ট 490-র আশপাশে একটি প্রথম টার্গেট থাকছে, সেকেন্ড থাকছে 545, থার্ড থাকছে আমাদের 620, এবং পরপর ফিবোনাচির যে লেভেল রয়েছে সেই অনুযায়ী আমরা সেখানটা ডিনোট করে প্রফিট বুকিং করবো, অথবা পজিশন ধীরে ধীরে স্কোয়ার অফ করে যাব যারা যারা পজিশন নিয়ে বসে আছেন। ঠিক আছে, এই হলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের 3টি স্টক, একটি হচ্ছে মিড টার্ম, দুটি লং টার্মের জন্য। এবার আমাদের যেটা থাকছে সুইং এর জন্য প্রথম স্টক, যেটি আমাদের জুবিলিয়ান্ট ফুড ওয়ার্কস। তো সেখানে দেখতে পাচ্ছি একটা বুলি সিঙ্গেল ফিং, পাশাপাশি একটা পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অত্যন্ত পাওয়ারফুল স্ট্রং ক্যান্ডেল ফরমেশন হয়েছে, যেটা নেক্সট মান্থলি সিরিজের জন্য 25শে আগস্টে আমাদের মান্থলি এক্সপায়ারি রয়েছে। নেক্সট মান্থের জুলাই মাসের এক্সপায়ারি কাল বাদে পরশু থাকছে আমাদের, মানে আগামীকাল সোমবার এবং পরশুদিন মঙ্গলবার। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই স্টকটিতে আপাতত আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। তাতে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 433, তার উপরে 455। সাপোর্ট থাকছে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট 408, যদি ভেঙে ক্লোজ করে পজিশন এক্সিট কাইন্ডলি। এবং সেখানে কেউ যদি লং করতে চান ক্যাশে ইউ ক্যান ডু দ্যাট, বাট ফিউচারে করলে অবশ্যই একটা পুট অপশন সাথে করে নিয়ে যাবেন, তাতে 415 একটা পুট অপশন নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। তাতে কিন্তু আপনার ম্যাক্সিমাম লস হতে পারে 22,250। তো লস অলরেডি আপনার কাছে ডিফাইন থাকছে, বাট 408 এলে পরে কিন্তু পজিশন এক্সিট করতে হবে, তাতে আপনার ম্যাক্সিমাম লস আসবে এখানে কিন্তু 5,100 থেকে 5,200 টাকায়। এর বেশি লস আসবে না। আর নেট মার্জিন লাগবে আপনার 18,000 প্লাস ম্যাক্সিমাম লস যেটা 22,000। নেট নেট 40 থেকে 45 বা 50,000 টাকা ম্যাক্সিমাম আপনার মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে ফর ফিউচার পজিশন। নেক্সট স্টক যেটা থাকছে আমাদের জন্য সেটা হচ্ছে ইরিডা। তো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি বলে যে কোম্পানিটি, তো সেখানটা আমরা দেখতে পাচ্ছি এটা সোলার পাওয়ারের সাথে মেইনলি যুক্ত রয়েছে। এখানে একটি আরএসআই তে পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে, সেটা লাইন চার্ট করে যদি দেখাই তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আমি একটা ইয়েলো কালার একটা লাইন মার্ক করে রেখেছি। তো এই লাইনটা আমাদের হচ্ছে আরএসআই তে পজিটিভ ডাইভারজেন্স, এবং একটা মর্নিং স্টার ফরমেশন হয়েছে চার্ট স্ট্রাকচারে, যেখানে আরএসআই পজিটিভ ডাইভারজেন্স বলি সিঙ্গালফিং প্লাস মর্নিং স্টার যাই বলি, এই ফরমেশনটা কিন্তু বাজারকে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্সের দিকে নিয়ে যেতে পারে, সেটা 126 এবং 130। নিচে সাপোর্ট কি থাকছে 117 টাকা 50 পয়সা। এবং যদি কেউ ক্যাশে লং করতে চান অবশ্যই প্রফিট বুক করা উচিত, বা স্টপ লস এলে অবশ্যই পজিশন স্কোয়ার অফ করা উচিত। আর যদি ফিউচার নিয়ে যেতে হয় অবশ্যই একটা পুট অপশন সাথে করে নিয়ে যাওয়াটা উচিত। ঠিক আছে, তাতে 116 পুট অপশন ইজ দ্য কারেক্ট ডিসিশন টু লং দ্য ফিউচার অফ ইরিডা। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ম্যাক্সিমাম মার্জিন লাগছে অলমোস্ট 57,000 টাকার কাছাকাছি। আর যদি আপনার ব্রোকার যদি সেখানটায় 5-10 হাজার টাকা বেশি চায়, অবাক হওয়ার কিছু নেই, কারণ ডিপেন্ড করছে ব্রোকার টু ব্রোকার। অবশ্যই 117 টাকার 50-এর নিচে ক্লোজ করলে কিন্তু পজিশন এক্সিট করতে হবে, তাতে আপনার ম্যাক্সিমাম লস আসবে কিন্তু অলমোস্ট এখানে 3,500 টাকার কাছাকাছি। ঠিক আছে, সেই বুঝে কিন্তু ট্রেডটা নিয়ে যাবে। আগস্ট ফিউচার নিয়ে কথা বলছি আমরা, কোনো জুলাই ফিউচার নিয়ে কিন্তু কোনো কথা বলছি না। এবং ওপরের দিকে রেজিস্ট্যান্সের দিকে যদি যায় তাহলে পরে কিন্তু ডিসেন্ট একটা
ইনকামের জায়গা রয়েছে, ঠিক আছে, মাথায় রেখে কাজ করবেন। লাস্ট স্টক যেটা সকলের কাছে হেটেড স্টক বর্তমানে, নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেখানে কিন্তু একটা ডেলি চার্টে পজিটিভ ডাইভারজেন্স ফর্মেশন হয়েছে লাস্ট টু লাস্ট ডে। নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে আমাদের কাছে 1250, এবং তার উপরে 1310, তার উপরে 1325 হচ্ছে রেজিস্ট্যান্স। বাট লাস্ট ডের যে ক্যান্ডেলটা সেটা কিন্তু একখানা পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা অত্যন্ত পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এবং সেখানে আমাদের এই টার্গেট গুলোর দিকে মাথায় রেখে কাজ করতে হবে যে নেক্সট রেজিস্ট্যান্স কি আসছে। সেখানে ক্যাশে পজিশন নিলে অবশ্যই স্কোয়ার আপ করতে হবে এই জায়গা মতো গেলে। আর যদি ফিউচার নেন তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই সাথে একটা পুট অপশন রাখবেন। 1280 পুট অপশন ইজ দ্য বেস্ট চয়েস রাইট নাও। তাতে 1250 যদি আসে আপনার, তার নিচে যদি ক্লোজ করে, মোটামুটি আপনার 8,500-9,000 টাকার কাছাকাছি লস আসবে। কাইন্ডলি এক্সিট ইউর পজিশন অন দ্যাট টাইম, ঠিক আছে। তো এই হলো আমাদের মেজর অ্যাকশনেবল 3টা স্টক ফর নেক্সট উইক। এবং মান্থলি সিরিজের জন্য দারুণ একটা হিরো জিরো স্ট্র্যাটেজি রয়েছে। হিরো জিরোটা অ্যাকচুয়ালি হিরো জিরো বলতে পারি বা যাই বলি, সেখানে আমাদের একটু লসটা বেশি দেখাবে এবং প্রফিটটা একটু কম দেখাবে। বাট probability of profit is the 51.52%। কেন দেখাচ্ছে লস বেশি প্রফিট কম, তাও আমার এখানে প্রবাবিলিটি অফ প্রফিট কেন বেশি দেখাচ্ছে? তাতে আমরা কি করে রেখেছি এখানটায়, এবং আমাদের মার্জিন কত লাগছে? 36,000 টাকার মার্জিন, সাথে আপনার ম্যাক্সিমাম লস হচ্ছে 6,800 6,900 টাকার কাছাকাছি লস। তাই আমি ধরে চলছি নেট নেট 50,000 এর মার্জিন লাগছে আপনার। আমরা এখানটায় যে জিনিসটা করেছি নিফটির ওপরে, সেটা হচ্ছে 23,800 একটি এই মান্থলি সিরিজের কল অপশনকে আমরা এখানে সেল দেখিয়েছি। যদি সেল করতে পারেন, তাতে আপনার 117 টাকার কাছাকাছি প্রিমিয়াম দেখাচ্ছি জুলাই সিরিজের কল অপশন 23,800। আর আমরা 23,800ই 4th আগস্টের একটি কল অপশনকে বাই করেছি, যেটা নেক্সট উইকলি এক্সপায়ারে, এই মান্থলি সিরিজের নয়। 4th আগস্টের আমরা একটা যদি কল অপশনকে বাই করি, তাতে আপনার যে পজিশনটা দাঁড়াবে এটি হচ্ছে একটি হেজ পজিশন। এটিকে বলা হয় কল ক্যালেন্ডার স্প্রেড। এই উইকলি সিরিজের ভেতরে যদি ছোট্ট করে আমরা কাজ করতে পারি, ম্যাক্সিমাম লস আসতে পারে 6,800 টাকা। প্রফিটটাও দেখতে পাচ্ছেন কত আসতে পারে যদি পিকে, যেখানে আমরা সেল করছি সেখানে যদি মার্কেট ক্লোজ করে, তাতে কিন্তু জ্যাকপট ট্রেড। আর যদি কোনো কারণে ব্রেক ইভেন ব্রিজ করে নিচের দিকে যায়, তাহলে আপনার লস বাড়াতে থাকবে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে 23,300 বা 400 নিচে যদি মার্কেট 400 নিচে যদি মার্কেট ক্লোজ করে এক্সিট ইউর পজিশন, তাতে আপনার মোটামুটি 1,300 টাকার কাছাকাছি লস আসতে পারে। কতক্ষণ যদি অপেক্ষা করতে পারেন, তাহলে কিন্তু পজিশন স্কোয়ার আপ করে দেবেন যে হ্যাঁ ঠিক আছে, এর বেশি লস আর নেবো না, তাহলে পজিশন এক্সিট করুন। আর উপরের দিকে যদি কোনো কারণে বাজার 24,050-এর উপরে ট্রেড হতে শুরু করে, এক্সিট ইউর পজিশন। আশা করছি এই দুটো রেঞ্জকে হোল্ড করা উচিত, কারণ নিফটির যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, সেটা হচ্ছে 23,500 নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট, আর উপরের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে 24,000, যেখানে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে রয়েছে এই মান্থলি সিরিজের জন্য। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের 23,500 হচ্ছে এই লেভেলটা, এবং তার ওপরে কিন্তু আমাদের ব্রেক ইভেন থাকছে। মোটামুটি 500 যদি আসে আপনার, তাতে কিন্তু আপনার লস 1,400-1,500 টাকা ম্যাক্সিমাম লস। আর উপরের দিকে আমাদের পজিশন 24,048 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো তাহলে পরে আমাদের এখানে রেজিস্ট্যান্স কত দেখলাম? 24,000 তো রেজিস্ট্যান্স, তাহলে বাজার তো উপরে যাওয়ার প্রশ্ন বিশেষ কিছু দেখা যাচ্ছে না। যদি মাঝামাঝি কোনো একটা জায়গায় যদি ক্লোজ করে, ধরে নিলাম 24,900, তো যদি বাজার ক্লোজ করে, তাতে কিন্তু আপনার 3600-3700 টাকা প্রফিট হয়ে যাবে। তো প্রবাবিলিটি অফ প্রফিটের চান্সেস অনেক বেশি রয়েছে। তো মাথায় রেখে কাজ করবেন। এই ছিল আমাদের জ্যাকপট, আমাদের অপশনের স্ট্র্যাটেজি। এবং সকলের উদ্দেশ্যে আমার একবার হাম্বল রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে আমার এই পেজটিকে ফলো করেন প্রত্যেকে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কাইন্ডলি এটিকে আরো বেশি করে লাইক করুন, শেয়ার করুন, এবং আপনার যারা পরিচিত রয়েছে, যারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে, তাদের মধ্যে স্প্রেড করে দিন। এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখছেন, তো তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য রইল যে তারাও কাইন্ডলি কিন্তু এখানটায় এই ইউটিউব চ্যানেলটিকে প্রমোট করুন নিজেরা, এবং সেখানটায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার রিলেটিভ ফ্রেন্ডস যারা স্টক মার্কেটের সাথে যুক্ত, তাদের জন্য জিনিসটাকে এডুকেশনাল পারপাস স্প্রেড করুন, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের উইকলি সিরিজে উইকলি মার্কেট অ্যানালিসিস। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল মানডেতে। আমরা একদিন পরে আজকে উইকলি মার্কেট অ্যানালিসিসটা করেছি ডিউ টু সাম ইস্যু। তো কাল থেকে আবার আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, সকলে ভালো থাকবেন।